আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ ৬ই আগস্ট ২০২৪, স্বাধীন বাংলাদেশে আজ নতুন এক সূর্য উদিত হয়েছে। তো প্রিয় দর্শক, শুরুতেই বলে রাখছি, আমার চ্যানেলে সচরাচর আপনারা যেই ধরনের ভিডিওগুলো দেখে থাকেন, আজকের ভিডিওটি পুরোটাই তার থেকে ব্যতিক্রম। তো যারা ভাবছেন যে আমি আজকে আমার খামারের কোনো ভিডিও দেখাবো বা আমার কৃষিকাজের কোনো ভিডিও দেখাবো, তাহলে আপনি চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন। আজকে আমি বাংলাদেশের একজন ছাত্র হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আজকে আমি আমার দায়বদ্ধতা থেকে আপনাদের সাথে কিছু কথা বলবো। তো অনেকেই হয়তো জানেন না, যারা আমার নিয়মিত দর্শক অনেকেই হয়তো জানেন না, বা আমি কখনো আমার ফেস দেখাইনি, এজন্য হয়তো আপনারা আমার বয়সও গেস করতে পারেন না। তো আমি মোহাম্মদ জুবায়ের হোসেন জয়, একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র। তো একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র হওয়ার সুবাদে গত প্রায় ২০ দিন যাবৎ বাংলাদেশে চলমান যে আন্দোলনটি হয়েছিল, সেই আন্দোলনে আমি শুরু থেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলাম। যদিও সেই ধরনের ভিডিও আমি কখনো আমার চ্যানেলে করিনি, বা আপনারাও হয়তো জানেন না। তো একটি যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন শুরু করেছিলাম। আমাদের সেই যৌক্তিক দাবিটি ছিল কোটার সংস্কার, যেখানে সরকার বলেছিল ৫৬% কোটা থাকবে, এবং আমরা সেটার বিরুদ্ধেই আসলে আন্দোলনটা শুরু করেছিলাম। এই গল্প আপনাদের সকলেরই জানা, এবং পরবর্তী সময়ে সরকারের সাধারণ জনতা এবং শিক্ষার্থীদের উপর যে হত্যাযজ্ঞ চালায়, এবং পরবর্তী সময় কিভাবে এই আন্দোলনটি একটি ছাত্র জনতার আন্দোলন হয়ে দাঁড়ায়, এবং পরবর্তী সময়ে আমাদের সমন্বয়ক ভাইয়েরা যখন একটি অসহযোগ আন্দোলনের ডাক দেয়, এই গল্প আপনাদের সকলেরই জানা, এটা আপনারা সবাই জানেন। সো আমি এটা নিয়ে কোনো কিছু বলতে চাই না। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে লং মার্চ টু ঢাকা ২০২৪, অর্থাৎ ৫ই আগস্ট ২০২৪, বা আমি বলবো ৩৫ জুলাই ২০২৪। লং মার্চ টু ঢাকায় যাওয়ার গল্পটাই আমি আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো গল্পটা শুরু করার আগে আজকে একটা বিষয় দেখাতে চাই। দেখুন, স্বাধীন বাংলাদেশের নতুন সূর্য আজকে নতুনভাবে উদিত হয়েছে, এবং পরিবেশটা সত্যি ভীষণ সুন্দর। একটি স্বৈরাচারের পতনের পরে আসলে সকলেরই আসলে ভালো লাগছে, আমাদের গাছের কলা। তো যাই হোক, লং মার্চ টু ঢাকায় যাওয়ার গল্পটি আজকে আমি শুরু করছি। তো দিনটি ২রা আগস্ট ২০২৪। তো সেদিন আমি আন্দোলনে যেতে পারিনি একটি ব্যক্তিগত কারণে। তো আন্দোলনে যেতে না পারার কারণে, আমি তারিখটি ভুল বলেছি, ৪ই আগস্ট ২০২৪ তারিখটি। তো আন্দোলনে যেতে পারিনি। আন্দোলনে যেতে না পাওয়ার কারণে আমার সকাল থেকেই শরীরের মধ্যে একটি জ্বালাপোড়া কাজ করছিল যে আমি আজকে আন্দোলনে অংশগ্রহণ করতে পারলাম না। যদিও আমি আন্দোলনে যেতে পারিনি একটি আমার ব্যক্তিগত কারণ, এবং আব্বু আম্মু অনেক আমাকে যেতে নিষেধ করেছে এই কারণে। এবং নিষেধই শুধু করেনি, আমার কাছ থেকে আমার বাংলাদেশের জাতীয় পতাকা এবং আমার বিশ্ববিদ্যালয়ের যে আইডি কার্ড সেটিও তারা নিয়ে লুকিয়ে রেখেছিল। তো যাই হোক, সেদিন যেতে না পারার কারণে মনের ভিতরে থাকা কষ্ট হচ্ছিল খুব। এবং যখনই আমাদের সমন্বয়ক ভাইয়েরা 4ই আগস্ট 2024 5ই আগস্ট 2024 এই দিনটিকেই লং মার্চ টু ঢাকা, অর্থাৎ 6 তারিখে যেটি হওয়ার কথা ছিল, তারা এটি একদিন এগিয়ে নিয়ে এসে 4 তারিখে এটি পালন করার জন্য একটি কর্মসূচি দেন। তো সেদিন রাতেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে যেভাবেই হোক লং মার্চ টু ঢাকার এই কর্মসূচিতে আমি অংশগ্রহণ করব। এবং আমি সহ আমার এলাকার যে বন্ধুবান্ধব ছিল এবং ছোট ভাই ব্রাদার ছিল এবং আমার বিশ্ববিদ্যালয়ের যে বন্ধুগণ ছিল, তাদের সকলকে বললাম যে আমরা আগামীকাল যাচ্ছি ইনশাল্লাহ। এবং আমাদের বাসা যেহেতু সাভারের এই পাশে, আমি আমার ব্যক্তিগত নিরাপত্তার সাথে আমি আমার বাসার ঠিকানাটি বলছি না। তো আমাদের এখান থেকে বেশ খানিকটা দূরেই বলা চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার বা শাহবাগ। তো আমরা আমাদের কথা মতো বাসা থেকে সকাল 5টায় বেরিয়ে পড়ি। যেহেতু আমার বিশ্ববিদ্যালয় আইডি কার্ড এবং আমার বাংলাদেশের পতাকা এবং আমার ওয়ালেটটা পর্যন্ত আমার আম্মু নিয়ে রেখে দেয়, যাতে আমি কোথাও যেতে না পারি, মুভ করতে না পারি।
তো পরবর্তী সময়ে আমার পকেটে ছিল তখন 70 টাকা। সেই 70 টাকা এবং আমার আইডি কার্ড এবং সকল কিছু ছাড়াই আমার রুম থেকে একদম আমি আসলে আমার কাছে একটি ডুপ্লিকেট চাবি ছিল। আব্বা আম্মু রাত্রে তালাও দিয়ে রেখেছিল। তো আমার কাছে যে একটি ডুপ্লিকেট চাবি ছিল সেটা আমার আব্বা আম্মু জানতো না। তো সেভাবে আমি বেরিয়ে পড়ি সকালে, এবং আমাদের এলাকা থেকে আমরা টোটাল 5 জন বের হই। আমার 4 জন বন্ধু এবং একজন ছোট ভাই। তো আমরা বেরিয়ে যাই। তো বেরোয়ার পথে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলছিল না। তো আমাদের স্ট্যান্ড থেকে আমরা একটি মাছের গাড়িতে করে আমাদের আমরা কিছু পরবর্তী তৃতীয় নম্বর স্ট্যান্ডে গিয়ে পৌঁছাই, এবং সেখান থেকে এরপর আমরা একটি অটোতে করে এরপর আমরা সাভারে যেয়ে পৌঁছাই। এরপর সাভার থেকে আমরা আবার একটি লেগুনা পাই, এবং এর মাঝে আমাদের অনেক পুলিশ ছিল, অনেক আর্মি ছিল। তো রাস্তায় যদিও তারা কোনো আমাদের ঝামেলা করেনি, এবং আমরা 5 জন একত্রিত ছিলাম না। আমরা যখনই পুলিশ দেখেছি আমরা আলাদা আলাদাভাবে আমরা যাতায়াত করার চেষ্টা করেছি। তো এরপর আমরা সাভারে গেলাম। সাভার থেকে অটোতে করে লেগুনাতে করে এরপর আমরা আরও কিছুটা দূর গেলাম, এবং এক পর্যায়ে আমরা শ্যামলীতে গিয়ে পৌঁছালাম লেগুনাতে করে। তো শ্যামলীতে যাওয়ার পর সেখানে আমরা শিশু মেলার সামনে থেকে নেমে 2টি রিক্সা যোগে 3 জন 6 জন মিলে আমরা রওনা দিলাম শাহবাগের উদ্দেশ্যে। তো আমরা শাহবাগের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু রাস্তা যেখান দিয়ে শাহবাগ যাওয়ার কথা ছিল, আমরা ফার্ম গেট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ফার্ম গেট যাওয়ার পরে পুলিশ আমাদেরকে আর যেতে দিল না, এবং আমরা রিক্সাটি ঘুরিয়ে আমরা মহাখালী রেলগেটের দিকে রওনা দিলাম। মহাখালী রেলগেটে গিয়েও একই অবস্থা, সেখান থেকেও আমাদেরকে পুলিশ আর যেতে দিবে না। পরবর্তী সময় আমরা সেখান থেকে রিক্সা থেকে নেমে আমরা ভিতর দিয়ে হেঁটে রেলগেট ধরে আমরা কারওয়ান বাজারের দিকে রওনা করলাম। তো বেশ কিছুক্ষণ হাঁটার পর কারওয়ান বাজার গিয়ে আমরা পৌঁছালাম, এবং সেখান থেকে যেহেতু সবাই সকাল 5টার দিকে বাসা থেকে বেরিয়েছিলাম এবং সবাই না খেয়েছিলাম, তো আমরা নাস্তা করার সিদ্ধান্ত নিলাম, এবং নাস্তার করে আমরা আবারও কারওয়ান বাজারের শেষ মাথা থেকে একটি রিক্সা নিয়ে আমরা শাহবাগের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং শাহবাগে গিয়ে আমরা এক পর্যায়ে পৌঁছালাম সকাল 8:50-এর দিকে, এবং সকাল 8:50-এর দিকে আমরা তিনজন 6 জন রিক্সাতে ছিলাম, 2টো রিক্সায়। তো এরপর যখন আমরা শাহবাগে গিয়ে পৌঁছালাম, এবং সাথেই সেখানে কিছু অবস্থান করা কিছু পুলিশ এবং আর্মি তারা আমাদেরকে সাথে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো, আপনারা এখানে কেন এসেছেন। তো আমরা আসলে কোনো জবাব দিতে পারছিলাম না। তো আমাদের মধ্যে থেকে একটি ছেলে বলল যে আমার মা অসুস্থ, হসপিটালে ভর্তি, তাই আমরা এসেছি। তো যাই হোক, এক পর্যায়ে তাদের সাথে এক কথায় 2 কথায় তারা আমাদেরকে সাথে গ্রেপ্তার করে থানার ভিতরে নিয়ে গেল, এবং থানার ভিতরে নিয়ে গিয়ে তারা আমাদেরকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করে আমাদের 4 জনকে বলবো না, 5 জনকে আমাদেরকে নিয়ে গেল, এবং আমাদের এক ছোট ভাই, ওকে তারা মারধর করলো। ও একটু অ্যাগ্রেসিভ ছিল, অ্যাগ্রেসিভ হওয়াটাই স্বাভাবিক। সে আন্দোলনে এসেছে, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, সে অ্যাগ্রেসিভ হওয়াটাই স্বাভাবিক। তো তারপর তাকে তারা মারধর শুরু করলো, এবং এক পর্যায়ে তাকেও তারা কারাগারে নিয়ে আসলো। তো একে একে আমাদের মতো প্রায় 20 জন শিক্ষার্থীকে তারা ধরে নিয়ে আসলো, শুধু একটা সেলে, এবং এরকম আরও একটা সেল ছিল, সেখানেও প্রায় আরও 20 জনের মতো শিক্ষার্থী, ছাত্র এবং ছাত্রী এবং সাধারণ মানুষ এবং তাদের গার্ডিয়ান সবাইকেই তারা ধরে নিয়ে আসলো। তো ধরে নিয়ে আসার পর তখন সকাল 9টা বাজে, আমাদেরই সর্বপ্রথম ঢোকায়। এর পরবর্তী সময় যখন 12টা বাজে, তখন আমাদের ছাত্র ভাইরা আন্দোলনটি নিয়ে শহীদ মিনার থেকে শাহবাগের দিকে আসছিল, এবং সেই আওয়াজ আমরা জেলের ভিতরে বসে শাহবাগ থানার যে আপনার কারাগার ছিল বা হেফাজতখানা ছিল, সেখানে আমরা শুনতে পাচ্ছিলাম। তো পরবর্তী সময়ে বেলা গড়িয়ে যখন 1টা বাজলো, তখন আমি বলবো আসলে আমাদের দোয়া এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়েছিলেন। তার নামটা আমি মেনশন করে বলে দিচ্ছি, আইনজীবী শাহ মোহাম্মদ বাবর ভাই এলেন। তিনি আমাদের সাথে কথা বললেন, এবং তিনি আমাদেরকে থানা থেকে বের হওয়ার জন্য, মানে বের করে দেওয়ার ব্যবস্থা করার জন্য বা করে দিবেন এই বলে আশ্বস্ত করলেন। এবং পরবর্তী সময়ে আমরা যখন বের হলাম, তখন বেলা বাজে 2টা, এবং বেরিয়ে আমরা শুনতে পারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তো তখন যে আসলে আমাদের কি বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আসলে বলার মতো না। তখন বের হয়ে স্লোগান শুনতে পাচ্ছিলাম যে জেল ভেঙে কারা এলো, বিপ্লবীরা। এই স্লোগান যখন মানুষ দিচ্ছিল, তখন নিজেকে নিয়ে কিছুটা গর্বিত মনে করছিলাম। নিজেকে তখন গর্বিত মনে করছিলাম এই ভেবে যে এই বর্তমান সরকার বা স্বৈরাচারের
পতনের পেছনে আমারও যে সামান্য কিছুটা অবদান আছে, এই ভেবে অনেক শান্তি লাগছিল। আমরা যে আমাদের পরবর্তী জেনারেশনকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো, এই ভেবে অনেকটা আনন্দ লাগছিল। তো যাই হোক, এরপর আমরা গণভবনের দিকে রওনা দিলাম। গণভবনের দিকে আমাদের সাথে প্রায় লক্ষ লক্ষ মানুষ ছিল, আনুমানিক 20 লক্ষ মানুষ মিলে আমরা গণভবনের দিকে রওনা দিলাম। এবং এক পর্যায়ে আমরা গণভবনে গিয়ে পৌঁছালাম এবং মানুষ সেখানে আসলে বিভিন্ন জিনিস গণভবন থেকে নিয়ে আসছিল। বিভিন্ন টিভি, ফ্রিজ, আলমারি, সুকেজ, মাছ, মাংস, কুকুর, বিড়াল যা ছিল সেখানে সকল কিছুই তারা নিয়ে আসছিল। তো এটা আসলে মানুষের ক্ষোভ। এরপর যখন অনেকে নিয়ে আসছিল জিনিসগুলো, তারা আবার অনেকে ফেরতও দিয়ে আসছে। তবে আমি বলবো যে এই জিনিসগুলো আসলে আমাদের রাষ্ট্রীয় সম্পদ, এগুলো আসলে আমাদের নেয়া বা যারা নিয়েছেন তাদের আসলে উচিত হয়নি। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে যারা আসলে ক্ষোভে বা দুঃখে এই যে জিনিসগুলো নিয়েছেন আমাদের রাষ্ট্রীয় সম্পদ, তারা আসলে নিজ দায়িত্বে সেগুলো ফেরত দিয়ে আসবেন। তো এই ছিল আসলে আমাদের আজকের গল্প, যে আজকের আমার কথা যে এই শেখ হাসিনা সরকার বা স্বৈরাচার সরকারের পতনের পিছনে এই ছোট্ট মানুষটিরও সামান্য কিছুটা অবদান আছে। তো ভিডিও আমি আর বড় করতে চাচ্ছি না, আমি কথা গুছিয়ে বলতে পারি না, তারপরেও চেষ্টা করেছি যতটুকু বলার। তো সবাই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।